ক্রিকেট বোর্ডে যে নাটকীয়তা চলতেছে, অস্থিরতা চলতেছে, এটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে শেষ হবে জানি না। এটা আরো আপডেট নিশ্চয়ই হইতে থাকবে। তবে আপাতত যেটা বোঝা যাচ্ছে যে আমাদের সৈকত ভাই, এই এলিট প্যানেলে আম্পায়ার সৈকত ভাই সম্ভবত বিসিবির চাকরিতে আর ফিরতেছেন না। যে রিজাইন লেটার উনি জমা দিচ্ছিলেন এবং উইথড্র করবেন বলে একটা আশ্বাস পাওয়া গেছিল, সেটা উনি আর উইথড্র করবেন বলে মনে হচ্ছে না। অন্তত পত্রপত্রিকার খবর তাই বলতেছে, ফেসবুকেও আমরা সেরকম শুনতে পাচ্ছি। তো সেটা যদি হয় তাহলে কার ক্ষতি হবে সেটা নিয়ে আজকে একটু কথা বলবো। একটা জিনিস মনে হতে পারে যে সৈকত ভাই তো দীর্ঘদিনই আমাদের ঘরোয়া ক্রিকেটে অবহেলিত ছিলেন। তার যে এলিট সার্ভিসটা, এলিট প্যানেলের আম্পায়ার সৈকতের এলিট যে সার্ভিসটা, এটা তো আমরা দীর্ঘদিনই পাই নাই। ফলে আমাদের ঘরোয়া ক্রিকেটার কি ক্ষতিগ্রস্ত হবে? আর যেহেতু আমাদের ঘরোয়া ক্রিকেট ভালো আম্পায়ার চায় না, ভালো আম্পায়ার মানেই তো এটা উৎপাত, ফলে ঘরোয়া ক্রিকেট খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না। আমিও বিশ্বাস করি আমাদের ঘরোয়া ক্রিকেট যেদিকে যেতে চায়, মানে তারা তো পতিত হতে চায়, ফলে পতনের ক্ষেত্রে এটা কোনো সমস্যা হবে না, বরং ভালো হবে। কিন্তু ও একটা জিনিস অনেকে ভাবতেছেন যে সৈকত ক্ষতিগ্রস্ত হবে। সৈকত বিসিবি থেকে লাখ লাখ টাকা কামাইতো, এবং সৈকতের পিছনে বিসিবি না থাকলে কে থাকবে? সেই বিষয়টা একটু বলি যে সৈকত কি ক্ষতিগ্রস্ত হবে, নাকি সৈকতকে যে যে তাড়ায় দিচ্ছেন এর মাধ্যমে জাতীয় ক্ষতিটা কেমন হবে, বা সৈকতের আলটিমেটলি কি হবে, সেই জিনিসটা আসলে একটু আলোচনা করি তো আজকে। একদম শুরুতেই আমি একটা বিষয় আরেকবার একটু ক্লিয়ার করতে চাই। দেখেন, সৈকত ভাই এই মুহূর্তে পৃথিবীতে কি, এই জিনিসটা মনে হয় না খুব বেশি বোঝায় বলার দরকার আছে। বিশেষত বক্সিং ডে টেস্ট সহ ওই যে ভারত অস্ট্রেলিয়া সিরিজটা, ওই সিরিজটায় তার যে পারফরমেন্স এবং সেটা নিয়ে পৃথিবী জুড়ে যে হইচই হয়েছে, এরপরে আর খুব বেশি বোঝায় বলার দরকার হয় না। তারপরেও আমি আসলে একটা জিনিস একটু বলতে চাই, অনেকে দেখি একটু ঈষৎ চেষ্টা করেন বলার যে সৈকত এমন কি। হ্যাঁ, সত্যিই তো সৈকত এমন কি, এটা বাংলাদেশে বসে বোঝা খুব কঠিন। কারণ আমরা গ্লোবাল স্ট্যান্ডার্ড কিছু পেয়ে অভ্যস্ত না। আমরা গ্লোবাল স্ট্যান্ডার্ড কি কি পাইছি? আপনি যদি সব সেক্টর মিলায় ধরেন তাহলে সত্যেন বোস, জামাল নজরুল ইসলাম, ডক্টর আবেদ খান জিন বিজ্ঞানী, এই ডক্টর ইউনুস, সাকিব আল হাসান, এরকম কয়েকটা নাম গ্লোবাল স্তরে আছে আমাদের। এবং ঘটনাচক্রে এদের কাউরেই আমরা ওইভাবে মূল্যায়ন করতে পারি নাই। সাকিবের ব্যাপারটা আলাদা, সে নিজেই পলিটিক্সে ঢুকে ঢুকে আলাদা ব্যাপার আছে, বাকি যারা তাদের মূল্যায়ন করতে পারি নাই। আমি আপনাকে বলি, শুধু ক্রিকেটের পার্সপেক্টিভে যদি দেখেন, তাহলে ক্রিকেটের পার্সপেক্টিভে আমাদের সবচেয়ে বড় গ্লোবাল আইকন হচ্ছে সৈকত, আম্পায়ার সৈকত। এটা আমি জেনে বুঝে বলতেছি। আপনি সাকিবরে বিবেচনায় রাখেন এবং সাকিবরে সবার উপরে রাখেন পারফরমেন্সের দিক থেকে, কিন্তু সাকিবের ওই যে বিতর্ক টিতর্ক, এটা নিয়ে আসলে সাকিবকে গ্লোবাল আইকন বলা যায় না। কিন্তু সৈকত ভাই সেই জায়গাটায় আমাদের ক্রিকেটে একটা গ্লোবাল আইকন। সেই গ্লোবাল আইকনটা কেমনে হলো? সৈকত কি বিশ্বের সেরা আম্পায়ার? এই জায়গাটা আমরা সবাই ভুল করি, শুধু আপনারা না, আমরাও ভুল করি। আমরা কথায় কথায় তার সেরা আম্পায়ার বলি না, সৈকত সেরা আম্পায়ার না। এই মুহূর্তে পৃথিবীতে অনেক আম্পায়ার আছেন যাদের সাকসেস রেট কথাটা আম্পায়ারিং এর সঙ্গে যায় না, এটা সৈকত ভাই একদিন আমাকে বলছিলেন। মানে যাদের সিদ্ধান্তের নির্ভুলতার হার অনেক বেশি। আসলে কি সিদ্ধান্তের নির্ভুলতার হার বা ডিআরএস এর সঙ্গে জেতা হারা, এগুলো দিয়ে আমরা শ্রেষ্ঠ নাকি নিকৃষ্ট এগুলো কিছু বোঝা যায় না। যদিও এগুলো বিবেচনা করেই আইসিসি বছর শেষে বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার দেয়, কিন্তু যুগে যুগে যারা আম্পায়ারিং এর পতাকাটা উঁচুতে তুলে ধরছেন, তাদের কাউরে আপনি এই সাকসেস রেট দিয়ে বুঝতে পারবেন না। ধরেন আমি যদি বলি আলিমদার বা ডিকি বার্ড বা স্টিভ বাকনার, এরা কি সবাই খুব পারফেক্ট ছিলেন, একদম মেশিন পারফেক্ট ছিলেন? স্টিভ বাকনার তো খুব বেশি পারফেক্টই ছিলেন না। স্টিভ বাকনার বহুত ভুল করছেন জীবনে, কিন্তু এই লোকগুলার কেন পৃথিবী মনে রাখছে? কেন এই লোকগুলার দেখলে সবাই শ্রদ্ধায় মাথা নিচু করতো? কারণ এই লোকগুলার অথরিটি এবং মানবিক বিচারবোধ। ওই যে বললাম, ভুল আপনি করবেন, ভুল করাটাও আপনার কাজ, কিন্তু সেই ভুলটাকে আপনি মাথায় চড়ে বসতে দেবেন না। আপনি আপনার যাদের নিয়ন্ত্রণ করতে মাঠে নামছেন তাদেরকে মাথায় চড়ে বসতে দেবেন না। এই যে অথরিটি প্রকাশ করা, মেশিনের চেয়ে নিজেকে বড় করা, এই ব্যাপারগুলো একটা ভালো আম্পায়ারের কাজ, সেরা আম্পায়ার না, ভালো আম্পায়ারের কাজ। সেই জায়গাটা আধুনিক যুগে আমরা ওই ধরনের গার্ডসওয়ালা আম্পায়ার যারা মানবিকতাটারে ঊর্ধ্বে তুলে ধরবেন, ওই লোকেরা হারায় যাচ্ছিলেন। সেই জায়গায় আমরা দেখলাম যে আজকে সাইমন টোফেল যে কথাগুলো বলছিলেন সৈকত ভাইকে নিয়ে, যে সৈকতের সবচেয়ে বড় গুণ হচ্ছে সে মেশিনের কাছে আত্মসমর্পণ করে নাই। সাইমন টোফেল নিজে কিন্তু কয়েকবারের বর্ষসেরা আম্পায়ার। সাইমন টোফেল যখন এই কথাটা বলেন তখন আমরা বুঝতে পারি যে সৈকতের গুরুত্বটা কি। এবং আপনি যদি প্রায়োগিক ক্ষেত্রে মানে ইমপ্লিমেন্টেশনের জায়গায় দেখেন, তাহলে সৈকত এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় অ্যাসাইনমেন্ট গুলো পাচ্ছে। যদিও সে আইসিসির যে এলিট প্যানেল সেটার মধ্যে তুলনামূলক তরুণ, মানে কম বয়সী, মাত্র তো 1 বছর পার করে এই দ্বিতীয় বছরে পা দিল।
কিন্তু আপনি দেখবেন যে এই মুহূর্তে পৃথিবীতে যে সেন্সেশনাল টেস্ট সিরিজগুলো হয়, এই টেস্ট সিরিজগুলোতে একটা প্রান্তে সৈকতের নামটা মোটামুটি ফিক্সড থাকে। এখন পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজগুলো কি? এই যে বর্ডার গাভাস্কার ট্রফি বা ইন্ডিয়ার যে কোনো হোম সিরিজ, ব্যাক টু ব্যাক এরকম দুটো সিরিজে এক এন্ডে আম্পায়ার হিসেবে ডাকা হলো সৈকতকে। তার মানে এটা শুধু থিওরিটিক্যালি বা আমরা ভাবাবেগের জায়গা থেকে সৈকতকে খুব গুরুত্বপূর্ণ মনে করতেছি তা না। বিভিন্ন ক্রিকেট বোর্ডও মনে করতেছে যে সৈকত এই মুহূর্তে যে অবস্থা আছে তাতে সেন্সেশনাল পরিস্থিতি সামলানোর জন্য সৈকত সেরা। এটা নিয়ে ক্রিকেট ফর একজন সাংবাদিক দারুণ একটা কমেন্ট লিখছিলেন এর মাঝে ফেসবুকে, যে লোক তার ক্যারিয়ারের শুরুতে সাকিবরে সামলায় আসছে তার জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট সামলানো খুব কঠিন না। যাই হোক, জোকস অ্যাপার্ট, এখন কথা হচ্ছে সেই সৈকতকে আমরা কার্যত হারায় ফেলতে যাচ্ছি আমাদের ঘরোয়া ক্রিকেট থেকে। এক তো সৈকত ভাই প্রচন্ড অবিচারের শিকার হয়েছে, সেটা নিয়ে আমি আলাদা কন্টেন্টও করছি। সেটা কারোর আগ্রহ থাকলে আমার এই চ্যানেলে সার্চ দিলে, সৈকত লিখে সার্চ দিলে সৈকত ভাইকে নিয়ে 4-5টা কন্টেন্ট পাবেন, ওখানে বিস্তারিত পাবেন। লম্বা একটা সময় সৈকত ভাই ঘরোয়া ক্রিকেটে গুরুত্বপূর্ণ ম্যাচ পায় নাই, বিপিএল এ গুরুত্বপূর্ণ ম্যাচ পায় নাই, এবং বছরের পর বছর ইন্টারন্যাশনাল আম্পায়ার হিসেবে কাটানোর পরেও তাকে সুপারিশ করা হতো না। মানে ওই যে আইসিসির নিয়ম আছে, আপনি বড় বড় ইভেন্ট করতে না পারলে আপনাকে এলিট প্যানেলে নেওয়া হবে না। আর বড় বড় ইভেন্টে আম্পায়ার যাবেন কিনা এটা নির্ভর করে সংশ্লিষ্ট বোর্ডের উপরে। সৈকত ভাই কখনো এই সুপারিশটা পাইতো না। অবশেষে 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ এবং 2023 বিশ্বকাপ পাইলো। তারপরে কিন্তু সে রাতারাতি এলিট প্যানেলে চলে গেল এবং মুহূর্তে সে পৃথিবীর সবচেয়ে আলোচিত আম্পায়ার হয়ে গেল। এখন কি হলো? এখন সেই লোকটাকে আমরা কার্যত হারাতে ধরছি। কেমনে? আমরা সেই ঘরোয়া ক্রিকেটে মানে আমরা ধরে নিলাম যে ওই যুগটা শেষ হয়েছে, অ্যাটলিস্ট সৈকত ভাই আর অবিচারের শিকার হবে না। এখন আমরা সৈকতের রেগুলার মাঠে পাওয়া শুরু করলাম। এবং আমার এটা খুবই ভালো লাগছিল যখন বিপিএল এ সৈকত ভাই প্রথম ম্যাচটা করতে নামলো, তখন বিসিবি এটা নিয়ে একটা প্রোমো বানাইছিল। এই জিনিসগুলো দেখলে বুক ভরে যায় যে একটা বোর্ড যখন বোঝে যে তার একজন এমপ্লয়ি গ্লোবাল স্টার হয়ে গেছে, তাকে ওয়েলকাম করতে হয়। কি সুন্দর একটা প্রোমো বানায় আমাদের সৈকত ভাইকে ওয়েলকাম করলো। আমরা কিন্তু ধরে নিলাম যে যুগটা বদলে গেছে। অ্যাটলিস্ট আমাদের এখানে শুধু তো শওকত ভাই না, এখন আমাদের আরও বেশ কয়েকজন তরুণ আম্পায়ার আছেন, বা আগের প্রজন্মে মনি ভাই ছিলেন। মনি ভাই অত তারকা খ্যাতি না পেলেও মনি ভাই একটা পথ দেখায় গেছেন, তো আমাদের প্রথম ওই লেভেলের আম্পায়ার। এদের সবাই প্রকৃত সম্মানটা পাবেন, এই আমরা ধারণা করা শুরু করলাম। এই যে গাজী ভাই আছে, আরো অনেকে আছে, অনেকে উঠে আসবে আরো, তো আমরা ধরে নিলাম যে এই লোকগুলো তাহলে এখন থেকে প্রকৃত সম্মান পাবে। কিন্তু আমরা মাঠে কি দৃশ্য দেখলাম? মাঠে দেখলাম খেলোয়াড়রা সেই সম্মান দিতে প্রস্তুত না। এটাও মেনে নেওয়া যায়, কারণ খেলোয়াড়দেরকে এটা সচেতন করার জন্য বোর্ড আছে। কিন্তু বোর্ড সেটা নিয়ে তামাশা করলো, রীতিমতো তামাশা করলো। তামাশা বললেও কম বলা হয়, যাচ্ছে তাই করলো। এবং সেই সিদ্ধান্তের প্রতিবাদে মনি ভাই, এনামুল হক মনি, উনি টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান ছিলেন, উনি সেই পদটা ছেড়ে দিলেন। যদিও উনি প্রতিবাদের কথাটা পদত্যাগপত্রে উল্লেখ করেন নাই, কিন্তু সবাই জানে যে উনি এই কারণেই পদটা ছাড়ছেন। এবং সৈকত ভাইও যেহেতু তার সংশ্লিষ্ট ম্যাচের একটা সিদ্ধান্ত নিয়ে এইসব নাটকীয়তা হয়েছে, ওই সিদ্ধান্ত ওভারটার্ন করা হয়েছে, সৈকত ভাইও পদত্যাগপত্র দিল। পরে অবশ্য একটা বৈঠকে সৈকত ভাই না কি শুনছি আমরা মিঠু ভাইয়ের মুখে যে সৈকত ভাই পদত্যাগপত্র উইথড্র করবে। কিন্তু সর্বশেষ জানা যাচ্ছে সৈকত ভাই এই নাটকীয়তার সর্বশেষ পদক্ষেপ, যেটা যে 1 বছরের জন্য হৃদয় শাস্তি পিছিয়ে দেওয়া আছে, এটা সে নিতে পারে নাই, নিতে পারার কথাও না, কোনো ভদ্রলোকেরই নিতে পারার কথা না, কোনো ইজ্জতওয়ালা লোক এটা নিতে পারে না। ফলে সৈকত ভাই এটা আর উইথড্র করবে না বলেই জানা যাচ্ছে। এখন যেটা বলতেছিলাম যে আমরা কি হারালাম, এটা তো আপনারা বুঝতেছেন। কোন লেভেলের লোক, ওই লেভেলের একটা আম্পায়ার যদি আমাদের ঘরোয়া ক্রিকেটে সে তার সময় মতো শিডিউল অনুযায়ী রেগুলার পার্টিসিপেট করে, তাহলে ওইটা আমাদের টোটাল ক্রিকেটকে উন্নত করবে। আমাদের যারা খেলোয়াড় আছে কদিন পরে অবসর নেবে, তাদের ভিতরে অ্যাম্বিশনটা তৈরি হবে সৈকতকে দেখে। এই তো চোখের সামনে আমাদের সৈকত ভাই, আমাদের বড় ভাই, একসঙ্গে আমরা খেলছি, এখন সৈকত ভাই গ্লোবাল স্টার আম্পায়ার হিসেবে, তাকে দেখে ওই উৎসাহটা পাবে। যারা তরুণ আম্পায়ার মাত্র পেশায় আসছেন, উন্নতি করতেছেন দ্রুত, তারা সৈকত ভাইয়ের কাছ থেকে শিখবেন, টিপস নেবেন। শুধু তো আইন কানুন শিখে বড় আম্পায়ার হওয়া যায় না, এখানে ছোট ছোট টিপস থাকে, কিভাবে দীর্ঘক্ষণ ফোকাস ধরে রাখবেন, কিভাবে দিনে 6-7 ঘন্টা এই রোদের ভিতরে নিজেকে ফিট রাখবেন, অনেক কিছু আছে। তো সেই জিনিসগুলো তারা শিখবে এই তরুণ আম্পায়াররা, এবং দেশের ক্রিকেটাররাও এদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে, এই ক্রিকেট শিখবে। আজকে হৃদয় যদি ওই ঘটনার পরে, আমি জানি না হৃদয় সৈকত ভাইয়ের সঙ্গে কথা বলছে কিনা, হইতেও তো পারতো, কারণ হৃদয় তো একটা শিক্ষিত ছেলে, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, যেটা নিয়ে ট্রল ট্রল হয়। হৃদয় অনায়াসে সৈকত ভাইয়ের সঙ্গে একটা লম্বা আড্ডা দিতে পারতো, কারণ তা তো 2 জেনারেশন সিনিয়র খেলোয়াড়। সৈকত ভাই নিজেও তো টপ লেভেল খেলোয়াড়। তাহলে সৈকত ভাইয়ের কাছ থেকে অনায়াসে শোনা যায় যে সৈকত ভাই আমার ভুলটা কি ছিল, মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এগুলো করলে সমস্যা কি, কেন আমরা করব না। এটা নিয়ে তো সুন্দর গঠনমূলক বিতর্কও হইতে পারে।
এগুলো দারুণ আলোচনা করা যেতে পারে, তামিম, হৃদয় সহ সবাই মিলে বসে এগুলো নিয়ে রীতিমতো ওরা সেমিনার স্টাইলে কথা বলতে পারে। সেটা করলে তো দেশের উন্নতি হবে, দেশের ক্রিকেটের উন্নতি হবে, ওদের আত্মিক উন্নতি হবে, ওদের থিওরিটিক্যাল উন্নতি হবে। সেগুলো সুযোগ আমরা নষ্ট করলাম, সৈকত চলে গেল। এখন সৈকতে কি হবে এই অংশটা আমি সংক্ষেপে বলি, ছোট্ট করে বলি, কারণ আমার কিছু বাধ্যবাধকতা আছে। আমি যেহেতু জিনিসগুলো অফ দ্য রেকর্ড জানি, ফলে অন দ্য রেকর্ড সব বলতে পারি না। একটা জিনিস শুধু আমি আপনাকে বলি, সৈকত ভাই কিন্তু বাংলাদেশের হয়ে যে সে ইন্টারন্যাশনাল আম্পায়ারিং করে, এলিট আম্পায়ার প্যানেলে গেছে, এটা শুধুমাত্র তার প্রবল বাংলাদেশ ভালোবাসার জন্য। একটা ঘটনা আপনার মনে আছে কিনা, সৈকত ভাইয়ের একটা ইন্টারভিউ নিচ্ছিল বাংলাদেশের একটা পত্রিকা। তারা বলতেছিল যে আপনি তো ঢাকা ছেলে, কারণ ছোটবেলা থেকে ঢাকা বড় হয়েছে। তো বলতেছেন আমি তো রাজশাহীতে আমার ছোটবেলা কাটছে। বললে তাহলে আপনি রাজশাহী ছেলে? বললো না, আমার তো কিশোরগঞ্জ সম্ভবত বলছে, বাবার বাড়ি কিশোরগঞ্জ। তাহলে আপনি কিশোরগঞ্জের ছেলে? তখন সৈকত ভাই এসে বলছে যে কেন পুরো বাংলাদেশের ছেলে বলা যায় না, জেলা কেনই জানতে হবে। সৈকত ভাই এই পরিমাণে ওন করে বাংলাদেশকে, এবং সেটা কথার কথা না, সেইটুকু আপনাকে একটু ছোট্ট ইনফরমেশন দিয়ে দেই। সৈকত ভাইকে পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেট বোর্ডগুলোর একটা দীর্ঘদিন ধরে বারবার বলতেছে তুমি আমাদের ক্রিকেট বোর্ডের এমপ্লয়ি হিসেবে আম্পায়ারিং শুরু করো, আমাদের ঘরোয়া ক্রিকেটে তুমি ইন্টারন্যাশনাল ক্রিকেটের পাশাপাশি আমাদের ঘরোয়া ক্রিকেটে কাজ চালাবা। এবং ওই দেশটার সঙ্গে সৈকত ভাইয়ের আইন কানুনগত সম্পর্ক এত ভালো যে এটা ম্যাটার অফ ফিউ ডেজ। সৈকত ভাই যদি শুধু প্রস্তাবটা অ্যাকসেপ্ট করে নেয়, সৈকত ভাই মুহূর্তেই আপনি দেখবেন আর একটা দেশের প্রতিনিধি হিসেবে আইসিসিতে আম্পায়ারিং করতেছে। সেটা ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। আমি নিশ্চিত সৈকত ভাই এটা করবে না, পারবে না, পারবে না। কারণ সৈকত ভাইয়ের বুকের মধ্যে বাংলাদেশ যতখানি জায়গা জুড়ে আছে, অতখানি জায়গা জুড়ে তার ক্যারিয়ার ট্যারিয়ার এইসব চিন্তা নাই। সে আসলে বাংলাদেশ নিয়েই বেশি ভাবতে পছন্দ করে। কিন্তু আমি ভয়ের জায়গাটা আপনাদের একটু ভয় দেওয়ার জন্য কথাগুলো বলে রাখলাম, যে সৈকতের জন্য অনেক দুয়ার খোলা আছে। একটু নিষ্ঠুর হলেই সে যে কোনো দুয়ার দিয়ে ঢুকে যেতে পারবে, তখন ভালো লাগবে আমাদের। আজকে যে আমরা তাকে এইভাবে ফিরায় দিতে চাচ্ছি, 15টা বছর উপেক্ষিত হওয়ার পরে যখন তার সামনে সুযোগ আসছিল, আমাদের সামনে সুযোগ আসছিল তাকে আপন করে নেওয়ার, সেই সময়টা আবার আমরা তাকে অপমান করলাম। আলটিমেটলি লুজার আমরাই হচ্ছি। প্রত্যেকটা সেক্টরে লুজার হইতে হইতে এমন একটা অবস্থা হয়েছে যে আরেকটা অ্যাসেট পেলাম, ওইখানেও লুজার হিসাবে নিজেদেরকে প্রমাণ করতে যাচ্ছি। যাই হোক, মানে কি আর বলবো, সবাই ভালো থাকবেন। সৈকত ভাইয়ের জন্য প্রার্থনা করি না, সৈকত ভাই এমনিতেই ভালো থাকবে, আমাদের ক্রিকেট যেন ভালো থাকে সেই প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন।